মেয়েটা আমার দুই গালে থাপ্পড় দিয়ে বলল, তোর মতো ছোট লোকের সাহস কী করে হয় আমার শরীর স্পর্শ করার? আমি কি বলবো বুঝতে পারছি না। থাপ্পড়টা এত জোরে দিছে আমার মনে হচ্ছে 5 আঙুল পুরোপুরি গেঁথে গেছে। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তখন চলে এলো মেয়েটির সামনে হিরোগিরি দেখাতে। লোকটা বলল, আপু কি হয়েছে? মেয়েটা বলল, এই অসভ্য ছেলেটা ইচ্ছে করেই আমার হাত টেনে ধরেছে। আমি বললাম, ভাইয়া বিশ্বাস করুন আমি ইচ্ছে করে হাত ধরিনি। লোকটা বলল, তোর মতো ছেলেদের ভালো করেই চেনা আছে, তোরা রাস্তায় মেয়েদেরকে একা পেলে টিস করিস, আজকে তোর টিস করার মজা বের করব। বলেই আমাকে আরও 2টা থাপ্পড় মেরে দিল। আরও 2টা থাপ্পড় খেয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মেয়েটা বলল, দেখ আমাকে ছোঁয়ার মজা, নেক্সট টাইম আমার আশেপাশে দেখলে পায়ের জুতা খুলে তোর মুখে মারবো। মেয়েটার লোকটা চলে গেল। তখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। আসলে যে অসহায় তার উপর সবাই নির্যাতন চালায়। কিছুক্ষণ আগে দেখলাম মেয়েটা কানে হেডফোন গুঁজে রাস্তা পার হচ্ছে, কিন্তু দূর থেকে একটা ট্রাক ওর দিকে হর্ন দিতে দিতে আসছে। এটা মেয়েটা খেয়াল করেনি, সে গানের তালে তালে রাস্তা পার হচ্ছে। এমনভাবে রাস্তা পার হতে লাগলে শিওর অ্যাক্সিডেন্ট করবে। এজন্য আমি দৌড়ে গিয়ে মেয়েটার হাত ধরে টান দিই, আর তখনই সাই করে একটা ট্রাক মেয়েটার পাশ দিয়ে চলে যায়। তারপর মেয়েটার জীবন বাঁচানোর উপহার স্বরূপ কয়েকটা থাপ্পড় দেয়। ফুটপাত দিয়ে আনমনে হাঁটতে লাগলাম। আসলে যার বাবা মা নেই তার এই দুনিয়াতে কেউ নেই। ও আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি অনিক হাসান, পড়াশোনা অনার্স 2nd ইয়ারে। আমার বয়স যখন 7 বছর, আমার বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু সেদিন আমি বেঁচে যাই। এরপর নানু আমাকে ওনার বাসায় নিয়ে যায়। কয়েক বছর পর নানুও মারা যায়। এরপর থেকে মামার বাসায় থাকি। মামার বাসায় যে শান্তিতে থাকি তা কিন্তু না। উঠতে বসতে মামি খুঁটা দিবে, রান্নাবাদে প্রায় সব কাজই আমাকে করতে হয়। তারপরও কেন জানি আমাকে দেখতে পারে না, মনে হয় আমি ওনার 2 চোখের বিষ। একটু পর বাসায় আসি। আমাকে দেখে মামি বলল, নবাবজাদার এতক্ষণ বাসায় আসার সময় হলো? তোরে না বলছি পাশের দোকান থেকে 1 বস্তা চাউল আনতে? চাউল না নিয়ে এসে খালি হাতে আসলি কেন? এ বাসা কি তোর বাপের নাকি যে যখন যা ইচ্ছা হবে তখন তাই করবি? তোরে বসিয়ে বসিয়ে ভাত দিতে পারবো না, মনে রাখিস কথাটা। এমন কথা প্রতিদিনই শুনতে হয়, এসবে অভ্যাস হয়ে গেছে। তাই কোনো কথা না বলেই পাশের দোকান থেকে 1 বস্তা চাউল নিয়ে আসলাম। রাতে পড়ছি, তখন শুনলাম মামি মামাকে বলছে, তোমার ভাগ্নের কাণ্ড শুনেছ কি? মামা বলল, অনেক আবার কি করলো? পাশের বাসার কাজের মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। মেয়েটা আমার কাছে এসে সে কি কান্না করা। মামা বলল, অনেক মোটোই এমন ছেলে না। মামি বলল, তুমি কি বাসায় থাকো যে এসব কার্যকর্ম সম্পর্কে জানবে? বলছি কি, আমাদেরও তো মেয়ে আছে, যদি ওর দিকে খারাপ নজর দেয় তাহলে কি হবে? মামা বলল, ধুর, অনেক তো আমাদের রিয়াকে নিজের বোনের মতোই ভালোবাসে। মামি বলল, দেখো তোমার আবেগ নিয়ে কথা বলবে না, এখন একটু ভাবো। মেয়েটা তো বড় হয়েছে, কিছু হয়ে গেলে মুখ দেখাতে পারবো না। আমি আর ওনাদের কথা শুনলাম না। ভাবতেই খারাপ লাগছে, যাকে নিজের বোনের চোখে দেখি তাকে নিয়ে মামি কী সব ভাবছে, আর আমাকে কী সব উল্টাপাল্টা মিথ্যা বলে আমার সম্পর্কে নিরূপ ধারণা তৈরি করছে। যাক, এটা নতুন কিছু না, এসব নিয়ে আমাকে না ভাবলেও চলবে। এখন অনেক পড়া বাকি আছে, বই নিয়ে পড়তে বসলাম। পরের দিন মামি বলল, ওনার বোনের মেয়ে আসবে, মেয়েটাকে স্টেশন থেকে নিয়ে আসতে বলল। এই মেয়েটাকে আমার একটুও সহ্য হয় না, সব সময় অহংকার নিয়ে কথা বলে, আর কথায় কথায় আমাকে অপমান করে। আজকে বাবা মা বেঁচে নেই বলে এসব সহ্য করতে হয়। স্টেশনে গিয়ে দেখি অহংকারী মেয়েটা বসে আছে। ওর নাম সীমা। আমাকে দেখেই বলল, ওই চাকরের বাচ্চা চাকর, এতক্ষণ পরে আসলি কেন? আমি বললাম, দেখুন আমাকে যা ইচ্ছা বলেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। সীমা আমার গালে একটা থাপ্পড় বসিয়ে বলল, তোর এত বড় সাহস, চাকর হয়ে মুখে মুখে তর্ক করিস? দেখ আজকে বাসায় গিয়ে তোর কি হাল করি। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আজকে এতিম বলে সবাই আমাকে মারে, বকা দেয়। নিজের বাবা মা থাকলে হয়তো এই দিন দেখতে হতো না। কেন যে সেই দিন বেঁচে গিয়েছিলাম, সেদিন বাবা মার সাথে আমিও কেন মরলাম না? সীমা বলল, ওই ফকিন্নির বাচ্চা, দাঁড়িয়ে না থেকে আমার ব্যাগগুলো নিয়ে আয়। এই মেয়ে যতদিন থাকবে ততদিন আমার উপর অত্যাচার করবে, এতিম বলে সব সহ্য করতে হবে। বাসায় আসার পর সীমা আমার নামে অনেক বাজে কথা বলল মামিকে। রাতে আবার মামি সেগুলো মামাকে বলল। সকালে ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি রিয়া আসলো। রিয়া বলল, ভাইয়া কি করিস? আমি বললাম, দেখছিস দাঁড়িয়ে আছি তো। রিয়া বলল, মনে হচ্ছে তোর মন খারাপ, কি হয়েছে তোর? আমি বললাম, কিছু হয়নি। জানি রিয়া আমাকে বড় ভাই মানে, কিন্তু ওর মা আমাকে দেখতেই পারে না। সাথে আরেকটা যোগ হয়েছে, এই আপদ কবে যে যাবে আল্লাহ জানে। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে রুমের বাইরে বের হতে লাগছি, অমন সময় সীমার সাথে ধাক্কা লেগে গেল। অমনি সীমা ঠাস করে থাপ্পড় মেরে দিল।
সীমা বলল, শয়তান লুচ্চা কোথাকার, মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে তাই না? আজকে খালু আসো, তারপর তো লুচ্চামি বের করব। মামি সীমার কথা শুনে এসে সীমাকে বলল, কি হয়েছে? সীমা নেকা কান্না করে বলল, দেখো খালামণি, এই লুচ্চা অনেক আমার হাত ধরে ওর রুমে টান দিছিল। আমি থাপ্পড় মারছি দেখে ছেড়ে দিছে। মামি এসে ঠাস ঠাস করে আরও কয়েকটা থাপ্পড় মেরে দিল। আমি গাল ধরে বসে পড়লাম। মামি বলল, এতদিন দুধ খাইয়ে কাল সাপ পুষেছি, আজকে তোর মামা আসলে তারপর তোর বিচার হবে, ততক্ষণ তোর রুমের বাইরে যাওয়া বন্ধ, বলে মামি দরজা বাইরে থেকে আটকে দিল। আমি ফ্লোরে বসে কান্না করতে লাগলাম। আমার সাথে কেন এমন হয়? দুনিয়াটা বড়ই নিষ্ঠুর, যার আছে সব কিছু আছে, আর যার নেই তার কিছুই নেই। কান্না করতে করতে ফ্লোরে ঘুমিয়ে পড়ি। দুপুরের দিকে ঘুম ভেঙে যায়। ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। বাইরে থেকে আটকে দিছে, খুলতেও পারছি না। মামিকে ডেকে বললাম, সকালেও কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে, কিছু খেতে দিন। মামি বলল, তোর মতো ফকিন্নির বাচ্চা 2-1 দিন না খেয়ে থাকলে মরবে না। এই বলে মামি চলে গেল। এখন আম্মুর কথা অনেক মনে পড়ছে। ছোটবেলায় নিজ হাতে আমাকে খাইয়ে দিত। আজ আম্মু থাকলে আমার সাথে এমন কি হতো? টেবিলের পানির বোতলে পানি আছে, ঢকঢক করে ওগুলো খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি এই গল্পটিতে তেমন একটা রিস্ক পাই, তাইলে পরে গল্পটি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আর যারা যারা সেকেন্ড পার্ট চান, একটু বেশি বেশি কমেন্ট করুন, আর ভিডিওতে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দেন। ধন্যবাদ।